গ্রামের নাম ছিল শালুকডালা। ছোট্ট একটা গ্রাম, চারদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটা নদী, নাম তার কুমারী নদী। দিনের বেলায় নদীটা শান্ত, কিন্তু রাত নামলে যেন তার ভেতরে অন্য এক রহস্য জেগে উঠত। এই গ্রামেই থাকত অর্ণব, বয়স 20 বছর। ছোটবেলা থেকে সে একটু আলাদা স্বভাবের ছিল। অন্য ছেলেরা মাঠে খেলত, নদীতে সাঁতার কাটত, আর অর্ণব বসে থাকত নদীর ধারে, জলের দিকে তাকিয়ে। অর্ণবের মা বলতেন, তুই এত চুপচাপ কেন রে? অর্ণব শুধু হাসত, কারণ সে জানত সে যা দেখে সবাই তা দেখে না। প্রায় রাতে সে নদীর ওপারে একটা আলো দেখতে পেত, ছোট্ট, নরম, নীলচে আলো। প্রথমে সে ভাবত হয়তো কারো বাড়ির বাতি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, নদীর ওপারে তো কোনো গ্রামই নেই। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, ওদিকে যাস না, ওখানে পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আছে, ভালো জায়গা নয়। কিন্তু নিষেধ যত বেশি, অর্ণবের কৌতূহল তত বাড়তে লাগল। একদিন সন্ধ্যায় আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে। অর্ণব নদীর ধারে বসেছিল। হঠাৎ সে আবার সেই আলো দেখল। আজ আলোটা আগের চেয়ে উজ্জ্বল। তার মনে হল আলোটা যেন তাকে ডাকছে। হাওয়া ঠান্ডা হয়ে গেল, নদীর জল অদ্ভুতভাবে কাঁপতে লাগল। অর্ণবের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল। সে নিজের অজান্তেই উঠে দাঁড়াল। আজই যাব, সে ফিসফিস করে বলল। রাত নেমে এলো, গ্রাম ঘুমিয়ে পড়েছে, দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। অর্ণব চুপচাপ বাড়ি থেকে বের হল, হাতে একটা লণ্ঠন। নদীর ঘাটে এসে সে থামল। চাঁদের আলো জলে পড়ে রূপালী হয়ে আছে, কিন্তু নদীর ওপারের নীল আলো সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। ঘাটে একটা পুরনো নৌকা বাঁধা ছিল, বহুদিন কেউ ব্যবহার করেনি। অর্ণবের একটু দ্বিধা করল। তার মায়ের কথা মনে পড়ল, গ্রামের লোকদের সতর্কবাণী মনে পড়ল, কিন্তু কৌতূহল ভয়ের চেয়েও বড় ছিল। সে নৌকায় উঠল। নদীর মাঝখানে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল। সব শব্দ বন্ধ, না পাখি, না ঝিনঝি পোকার ডাক, শুধু দ্বারের ছলাৎ ছলাৎ শব্দ। অর্ণবের মনে হল কেউ যেন তাকে দেখছে। সে পিছনে তাকাল, কেউ নেই, কিন্তু অনুভূতিটা আরও শক্ত হল। হঠাৎ নদীর জল ঠান্ডা হয়ে উঠল। কুয়াশা চার দিক থেকে ঘিরে ধরল। আর তখনই সে শুনল খুব মৃদু একটা কণ্ঠস্বর, অর্ণব। সে চমকে উঠল। কে? কোনো উত্তর নেই। আবার সেই ডাক, অর্ণব, এতদিনে এলে? তার শরীর কাঁপতে লাগল। এই কণ্ঠ সে আগে কখনো শোনেনি, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। নৌকা ধীরে ধীরে নদীর ওপারে এসে লাগল। অর্ণব নামতেই বুঝল জায়গাটা সত্যিই আলাদা। চারদিকে ভাঙা দেয়াল, পুরনো গাছ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ধ্বংসপ্রায় বাড়ি। আর সেই বাড়ির জানালা থেকেই বেরোচ্ছে নীল আলো। বাতাসে একটা পুরনো গন্ধ, যেন বহু বছর ধরে কেউ এখানে অপেক্ষা করছে। অর্ণব ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। তার পায়ের নিচে শুকনো পাতার শব্দ হচ্ছিল। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা অন্ধকার, শুধু সিঁড়ির ওপর নীল আলো পড়ছে। আর তখনই সে দেখল সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এক মেয়ে। সাদা পোশাক, লম্বা চুল, আর চোখে অদ্ভুত শান্ত দৃষ্টি। মেয়েটা হাসল। আমি জানতাম তুমি আসবে। অর্ণব স্তব্ধ। কে? মেয়েটি ধীরে বলল, আমি মীরা। আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষা করছি। অর্ণবের মনে হলো সময় থেমে গেছে। কিন্তু তার সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সে কখনো এই মেয়েকে দেখেনি। তবু কেন মনে হচ্ছে সে তাকে বহুদিন ধরে চেনে? আর কেন এই বাড়ি, এই আলো, সবকিছু যেন তার নিজের অতীতের সঙ্গে জড়িত। অর্ণব কিছুক্ষণ কথা বলতে পারছিল না। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্ন দেখছে।
ভাঙা জমিদার বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। নীল আলোটা যেন মেয়েটির চারপাশ থেকেই বেরোচ্ছে। অর্ণব ধীরে বল, তুমি আমার নাম জানো কিভাবে? মেয়েটি মৃদু হাসল। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। এই উত্তর শুনে অর্ণবের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখছে মানে? কোথা থেকে? মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। তার পায়ের শব্দ প্রায় শোনা যাচ্ছিল না, যেন সে হাঁটছে না, ভেসে আসছে। নদীর ওপার থেকে সে বলল। বাড়ির ভেতরে ঢুকতেই অর্ণব বুঝল জায়গাটা বাইরে থেকে যতটা ভাঙা মনে হয়, ভেতরে ততটা নয়। দেয়ালে পুরনো ছবির ফ্রেম ঝুলছে, যদিও ধুলোয় ঢাকা। একটা বড় ঝাড়বাতি ছাদের মাঝখানে, কিন্তু তাতে কোনো আলো নেই, শুধু সেই নীল আলো। মীরা একটা পুরনো কাঠের টেবিলের পাশে হতে দাঁড়াল। তুমি ভয় পাচ্ছ? সে জিজ্ঞেস করল। অর্ণব একটু চুপ থেকে বলল, জানি না, কিন্তু সবকিছু অদ্ভুত লাগছে। মীরা জানালার দিকে তাকাল। বাইরে নদীর কুয়াশা ঘুরছে। এই বাড়িতে অনেক গল্প লুকিয়ে আছে, সে ধীরে বলল। অর্ণব চারদিকে পাকাতে তাকাতে একটা ছবির সামনে থেমে গেল। ছবিতে এক জমিদার পরিবার, মাঝখানে এক ছোট ছেলে দাঁড়িয়ে। অর্ণব হঠাৎ থমকে গেল। ছেলেটার মুখ তার নিজের মতো। এটা কিভাবে সম্ভব? সে ফিসফিস করল। মীরা পিছন থেকে বলল, কারণ এই গল্প তোমার সাথেও জড়িত। দাঁড়াল মানে? মীরা কিছুক্ষণ চুপ রইল, যেন সে ঠিক করেছে কতটা বলবে। তারপর বলল, অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিল রুদ্রনারায়ণ চৌধুরী। খুব ক্ষমতাশালী জমিদার, কিন্তু মানুষ তাকে ভয় পেত। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন নদীর ভেতরে এক শক্তি আছে যাকে নিয়ন্ত্রণ করা যায়। বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। জানালার কাঁচ কাঁপতে লাগল। মীরার কণ্ঠ আরও নিচু হয়ে গেল। তিনি এক রাতে নদীর ধারে এক অদ্ভুত আচার করেন। গ্রামের মানুষদের বলা হয়েছিল এটা দেবতার পূজা, কিন্তু সেটা ছিল অন্য কিছু। অর্ণবের বুক ধুকপুক করতে লাগল। কি হয়েছিল তারপর? মীরা ধীরে বলল, সেই রাতের পর থেকে মানুষ হারিয়ে যেতে শুরু করে। ঘরের ভেতর যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অর্ণব বলল, তুমি এসব জানো কিভাবে? মীরা তার দিকে তাকাল, তার চোখে হালকা দুঃখ। কারণ আমি তখন এখানে ছিলাম। অর্ণব অবাক হয়ে গেল। কত বছর আগে? মীরা উত্তর দিল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ওপরের তলা থেকে একটা শব্দ এলো, ধূপ, যেন কেউ ভারী কিছু ফেলেছে। অর্ণব চমকে উঠল। এই বাড়িতে আর কেউ আছে? মীরা ধীরে মাথা নাড়ল। থাকার কথা নয়। থাকার কথা নয় মানে? মীরা এবার একটু চিন্তিত দেখাল। আজ রাতটা আলাদা। সিনিরির দিকে তাকিয়ে অর্ণব দেখল অন্ধকার আরো ঘন হয়ে গেছে। নীল আলো সিনিরি বেয়ে ওপরে উঠছে। মীরা বলল, তুমি যদি সত্য জানতে চাও তাহলে আমার সঙ্গে ওপরে আসতে হবে। অর্ণব কয়েক সেকেন্ড দ্বিধায় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল ফিরে যাওয়া উচিত, কিন্তু কৌতূহল তাকে টানছিল। সে ধীরে বলল, ঠিক আছে। দুজন সিনিরি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে কাঠের কড়মড় শব্দ। উপরে পৌঁছে অর্ণব দেখুন একটা লম্বা করিডর, দুপাশে বন্ধ দরজা। শেষ মাথায় একটা দরজা আধো খোলা, সেখান থেকে নীল আলো বেরোচ্ছে। মীরা থেমে গেল, তার কণ্ঠ কাঁপছিল। এই ঘরটাই সবকিছুর শুরু। এগোল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। সে দরজা ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না দাঁড়ানো, কিন্তু আয়নায় তাদের প্রতিচ্ছবি নেই। বরং দেখা যাচ্ছে নদীর ধারে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, আর তাদের মাঝখানে এক ছোট ছেলেবো। ছেলেটা ধীরে মাথা তুলে তাকাল, আর সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে হাসল। অর্ণব পিছিয়ে গেল। এটা
আমি? মীরা ফিসফিস করে বলল, না, এটা তোমার আগের জীবন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর আয়নার ভেতর থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল। ঘরের ভেতর বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ আয়নার দিকে আটকে। আয়নার ভেতরের দৃশ্যটা যেন জীবন্ত। নদীর ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নড়ছে, বাতাসে তাদের কাপড় উড়ছে, আর সেই ছোট ছেলেটা ঠিক অর্ণবের মতো দেখতে। অর্ণব কাঁপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? মীরা ধীরে তার পাশে এসে দাঁড়াল। সবকিছু সময়ের মতো সরল নয়, সে বলল। কিছু গল্প বারবার ফিরে আসে। আয়নার ভেতরের দৃশ্য বদলাতে শুরু করল। এবার দেখা গেল রাত। নদীর ধারে আগুন ঝলছে, অনেক মানুষ ভয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে জমিদার রুদ্রনারায়ণ চৌধুরী, হাতে অদ্ভুত চিহ্ন আঁকা একটা লাঠি। তিনি আকাশের দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়ছেন। নদীর জল ঘুরতে শুরু করল। অর্ণবের মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ তার চোখের সামনে ঝলক দেখা দিল, যেন সে নিজেই সেখানে দাঁড়িয়ে আছে। সে আগুনের গন্ধ পাচ্ছে, মানুষের ভয়ের আওয়াজ শুনতে পাচ্ছে। না, অর্ণব, মাথা চেপে ধরো। আমি এগুলো কেন দেখছি? মীরা শান্তভাবে বলল, কারণ তুমি শুধু দেখছি না, মনে পড়ছে। অর্ণব হাঁপাতে লাগল। তার মাথার ভেতর অদ্ভুত স্মৃতি ঢুকে পড়ছে। একটা ছোট ছেলে নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছে। কেউ তাকে ধরে নিয়ে যাচ্ছে। আকাশ কালো হয়ে যাচ্ছে, আর নদীর জল থেকে উঠছে নীল আলো। হঠাৎ আয়নার ভেতর জমিদারের কণ্ঠ ভেসে এলো, শক্তিকে বাঁধতে হলে আত্মা দরকার। অর্ণব চমকে উঠল। সে দেখল লোকেরা একজন শিশুকে সামনে নিয়ে আসছে। ছেলেটা ভয়ে কাঁপছে, আর সেই ছেলেটা সে নিজেই। অর্ণব পিছিয়ে গেল। এইটা সত্যি হতে পারে না। মীরা, চোখ বন্ধ করো। সেই রাতে নদীর শক্তিকে জাগানোর জন্য একটা আত্মা উৎসর্গ করা হয়েছিল, সে ধীরে বলল। কিন্তু কিছু ভুল হয়েছিল। ঘরের ভেতর হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। আয়নারের কাছে ফাটল ধরল। টক একটা শব্দ হল। আয়নারের ভেতরের নদী হঠাৎ উত্তাল হয়ে উঠল। জলের ভেতর থেকে ছায়ার মতো কিছু বের হতে লাগল। অর্ণব অনুভব করল যেন কেউ তাকে টানছে। তার পা নিজে থেকেই আয়নার দিকে এগোতে লাগল। মীরা, সে চিৎকার করল। মীরা দ্রুত তার হাত ধরে ফেল। ওরা তোমাকে আবার নিতে চায়। ওরা মানে কে? মীরা ফিসফিস করে বল, যারা নদীর ভেতরে আটকে আছে। হঠাৎ আয়নারের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এলো, ধোঁয়ার মতো কালো হাত। অর্ণবের দিকে বাড়ছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, দেয়াল কাঁপছে। মীরা চোখ বন্ধ করে কিছু অদ্ভুত শব্দ বলতে লাগল। নীল আলো হঠাৎ তীব্র হয়ে উঠল। এক ঝলকে হাতগুলো পিছিয়ে গেল। আয়না আবার শান্ত। অর্ণব মেঝেতে বসে পড়ল, হাঁপাচ্ছে। কে? সে ধীরে বলল। মীরা তার দিকে তাকাল, তার চোখে জল। তুমি সেই ছেলে যাকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু তুমি মারা যাওনি। অর্ণব স্তব্ধ। তাহলে নদী তোমাকে নিয়ে নিয়েছিল, আর বহু বছর পরে আবার ফিরিয়ে দিয়েছে। বাইরে বজ্রপাত হল, পুরো বাড়ি কেঁপে উঠল। মীরা জানালার দিকে তাকাল। সময় খুব কম, সে বলল। কিসের সময়? নদীর শক্তি আবার জেগে উঠছে। প্রতি কয়েক দশকে একবার এটা ঘটে, আর তখন সে তার অসম্পূর্ণ কাজ শেষ করতে চায়। অর্ণব ধীরে বুঝতে পারল, মানে এবার আমাকে শেষ করতে চায়? মীরা উত্তর দিল না, তার নীরবতায় সব বলে দিল। হঠাৎ নিচতলা থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এল। থাম। তারপর ধীরে ধীরে পায়ের শব্দ। কেউ সিঁড়ি বয়ে ওপরে উঠছে। অর্ণব আর মীরা একে অপরের দিকে তাকাল। এই বাড়িতে তো আর কেউ থাকার কথা নয়। পায়ের শব্দ থামল দরজার সামনে। তারপর ধীরে দরজাটা নিজে থেকেই খুলে গেল।
দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ, চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে বলল, অবশেষে তুমি ফিরে এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন সেখানে কোনো প্রাণ নেই। তবু তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠছে। অর্ণব পিছিয়ে গেল। আপনি কে? বৃদ্ধ লোকটা ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার হাঁটার শব্দ ভারী, কিন্তু অদ্ভুতভাবে প্রতিধ্বনি হচ্ছিল। মীরা হঠাৎ শক্ত হয়ে দাঁড়াল। তার মুখ ফ্যাকাশে। না, এটা সম্ভব নয়, সে ফিসফিস করল। অর্ণব অবাক হয়ে বলল, তুমি তাকে চেনো? মীরা খুব ধীরে বলল, উনি রুদ্রনারায়ণ চৌধুরী। ঘরের বাতাস যেন জমে গেল। অর্ণব স্তব্ধ হয়ে গেল। কিন্তু উনি তো বহু বছর আগে মারা গেছেন। বৃদ্ধ লোকটা হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু শূন্যতা। মৃত্যু সবকিছুর শেষ নয়, সে বলল, বিশেষ করে যখন শক্তি অসম্পূর্ণ থাকে। তার কণ্ঠ যেন একসাথে অনেকগুলো মানুষের। অর্ণব বুঝতে পারল, এই মানুষটা পুরোপুরি মানুষ নয়। হঠাৎ ঘরের আলো নিভে গেল, শুধু নীল আলো জ্বলছে। রুদ্রনারায়ণ ধীরে অর্ণবের দিকেই এগিয়ে এল। তুমি পালিয়ে গিয়েছিলে, সে বলল। রাতে নদী তোমাকে নিয়ে নিয়েছিল, কিন্তু উৎসর্গ সম্পূর্ণ হয়নি। অর্ণবের বুক কেঁপে উঠল। আমি কিছুই মনে করতে পারি না। আজ সব মনে পড়বে, বৃদ্ধ বলল। আয়নাটা আবার জ্বলতে শুরু করল। এইবার দৃশ্য আরো পরিষ্কার। সেই রাত, ঝড়, মানুষ চিৎকার করছে। ছোট অর্ণবকে নদীর ধারে দাঁড় করানো হয়েছে। হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে, নীল আলো আকাশ ছুঁয়ে ফেলে। কিন্তু ঠিক উৎসর্গের মুহূর্তে নদীর জল যেন নিজেই সিদ্ধান্ত বদলে ফেলে। জল উঠে এসে ছেলেটাকে গ্রাস করে, আর জমিদার ছিটকে পড়ে। আচার ভেঙে যায়। রুদ্রনারায়ণের চোখ লাল হয়ে উঠল। নদী আমাকে প্রতারণা করেছিল, সে গর্জে উঠল। শক্তি আমার হওয়ার কথা ছিল। মীরা সামনে এগিয়ে এল। আপনি শক্তি চাননি, আপনি অমর হতে চেয়েছিলেন। বৃদ্ধের মুখ বিকৃত হয়ে গেল। আর তুমি, সে চিৎকার করল, তুমি তাকে পালাতে সাহায্য করেছিলে। অর্ণব আবাক। মীরা, তুমি তখনও ছিলে? মীরা ধীরে মাথা নিচু করল। আমি জমিদার বাড়ির মেয়ে ছিলাম, সে বলল। দেখেছিলাম উনি কি করতে যাচ্ছেন, তাই আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। অর্ণবের মাথায় হঠাৎ স্মৃতির ঝড় বয়ে গেল। এক মেয়ে তার হাত ধরে দৌড়াচ্ছে, ঝড়ের মধ্যে নদীর দিকে ছুটছে। ভয়ের মধ্যে একটা কণ্ঠ বলছে, ভয় পেও না, আমি আছি। অর্ণব হাঁপিয়ে উঠল। তুমি সেই মেয়ে? মীরা শান্তভাবে বলল, হ্যাঁ। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। নিচে নদীর গর্জন শোনা যাচ্ছে। রুদ্রনারায়ণ হাত তুলে দাঁড়াল। আজ আবার আচার সম্পূর্ণ হবে, সে বলল। এইবার কেউ আমাকে থামাতে পারবে না। মেঝে ফেটে নীল আলো বের হতে লাগল। দেয়াল থেকে ছায়াগুলো নড়তে শুরু করল। অনেকগুলো মুখ দেখা যাচ্ছে, হারিয়ে যাওয়া মানুষের আত্মা। তারা ফিসফিস করছে, মুক্তি, মুক্তি। মীরা অর্ণবের দিকে তাকাল। তার চোখের দৃঢ়তা। এখন তুমি বুঝতে পারছো কেন তোমাকে এখানে আসতে হয়েছে। অর্ণব ধীরে বলল, আমাকে এটা শেষ করতে হবে। মীরা মাথা নাড়ল। নদী তোমাকে বাঁচিয়েছিল কারণ তুমি ধ্বংসের জন্য নয়, শেষ করার জন্য ফিরে এসেছ। হঠাৎ রুদ্রনারায়ণ হাত বাড়িয়ে দিল। অদৃশ্য শক্তি অর্ণবকে তুলে ফেল। সে বাতাসে ঝুলছে। অর্ণব শ্বাস নিতে পারছে না। মীরা চিৎকার করল, না। রুদ্রনারায়ণ বলল, এইবার নদী আমাকে থামাতে পারবে না। নীল আলো ঘর ভরিয়ে ফেল। আর তখনই নদীর দিকে এক প্রচণ্ড গর্জন শোনা গেল, যেন নদী নিজেই জেগে উঠেছে।
মেঝে ভেঙে নিচে জল উঠে আসতে লাগল। অর্ণব অনুভব করল কেউ যেন তাকে ডাকছে। এক গভীর প্রাচীন কণ্ঠ, সময় হয়েছে। ঘরের মেঝে ভেঙে নদীর জল উঠে আসছে। ঠান্ডা নীলচে আলোয় ভরা জল ধীরে ধীরে পুরো ঘর গ্রাস করছে। বাতাসে এক অদ্ভুত শব্দ, যেন হাজার মানুষের ফিসফিসানি একসাথে শোনা যাচ্ছে। অর্ণব এখনো বাতাসে ঝুলছে। অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। রুদ্রনারায়ণের চোখ জ্বলছে। আজ সব শেষ হবে, সে বলল। এইবার শক্তি আমারই হবে। মীরা মরিয়া হয়ে অর্ণবের দিকে হাত বাড়াল। নদী তোমার সঙ্গে আছে। ঠিক তখনই অর্ণব আবার সেই কণ্ঠ শুনল, গভীর, শান্ত, কিন্তু অসীম শক্তিশালী। ভয় পেও না। তার চারপাশের নীল আলো উজ্জ্বল হয়ে উঠল। অর্ণব অনুভব করল তার শরীর গরম হয়ে যাচ্ছে, যেন নদীর জল তার ভেতরে প্রবাহিত হচ্ছে। তার চোখের সামনে দ্রুত স্মৃতি ফিরে আসতে লাগল। সেই রাত, ঝড়, ছোট্ট সে নদীতে পড়ে যাচ্ছে, আর নদী তাকে ডুবিয়ে দেয়নি, বরং আগলে রেখেছিল। অর্ণব হঠাৎ বুঝতে পারল, নদী কোনো অভিশাপ নয়, নদী ছিল রক্ষক। যারা লোভ নিয়ে শক্তি চাইতে, নদী তাদের বন্দী করত, আর যারা নির্দোষ, তাদের বাঁচাত। সে ধীরে বলল, তুমি ভুল করেছ। রুদ্রনারায়ণ থেমে গেল। কি বললে? অর্ণবের চোখ নীল আলোয় ঝলতে লাগল। নদীর শক্তি নেওয়ার জন্য নয়, রক্ষা করার জন্য। হঠাৎ অদৃশ্য শক্তি ভেঙে গেল। অর্ণব মাটিতে নেমে দাঁড়াল। জল তার চারপাশে ঘুরছে, কিন্তু তাকে ছুঁছে না। মীরা বিস্ময়ে তাকিয়ে আছে। রুদ্রনারায়ণ ক্রোধে চিৎকার করল, অসম্ভব! সে হাত তুলে অন্ধকার ছায়াগুলো ডেকে আনল। দেয়াল থেকে কালো ছায়া বেরিয়ে এসে অর্ণবের দিকে ছুটে এল। কিন্তু নীল আলো ছড়িয়ে পড়তেই ছায়াগুলো পড়ে যেতে লাগল। ঘরের ভেতর বন্দী আত্মাগুলো একে একে মুক্ত হতে শুরু করল। তারা আলো হয়ে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। মীরা ধীরে বলল, তুমি নদীর নির্বাচিত মানুষ। অর্ণব বুঝতে পারল এই শক্তি তার নিজের নয়, এটা তাকে দেওয়া হয়েছে একটা কাজ শেষ করার জন্য। রুদ্রনারায়ণ শেষবারের মতো চিৎকার করল, আমি হারব না। সে সরাসরি নদীর জলের দিকে ঝাঁপ দিল। জল মুহূর্তেই কালো হয়ে উঠল। বিশাল ঢেউ উঠে পুরো ঘর ভাসিয়ে দিতে লাগল। অর্ণব বুঝল, এখন শেষ সিদ্ধান্ত নিতে হবে। যদি এই শক্তি খোলা থাকে, নদী আবার মানুষকে টানবে। অভিশাপ কখনো শেষ হবে না। সে মীরার দিকে তাকাল। এটা থামানোর একটা উপায় একটা আছে, তাই না? মীরার চোখে জল চলে এল। সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি ফিরে যেতে পারবে না। অর্ণব শান্তভাবে হাসল। গ্রাম, মা, তার জীবন। পরল, কিন্তু তারপর সে নদীর দিকে তাকাল। এতগুলো আত্মা, এত বছরের যন্ত্রণা, কেউ তো এটা শেষ করবে। অর্ণব বলল, সেই রাতে তুমি আমাকে বাঁচিয়েছিলে, এবার আমাকে সবাইকে বাঁচাতে দাও। মীরা কাঁপা গলায় বলল, আমি আবার তোমাকে হারাতে চাই না। অর্ণব ধীরে তার হাত ধরল। এইবার হারাব না, শুধু বদলে যাব। সে নদীর জলের মাঝখানে এগিয়ে গেল। নীল আলো তাকে ঘিরে ধরল। জল ঘূর্ণির মতো ঘুরতে লাগল। রুদ্রনারায়ণের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব চোখ বন্ধ করল। সব শেষ হোক। এক প্রচণ্ড আলো চারদিকে ছড়িয়ে পড়ল। পুরো জমিদার বাড়ি ক্যাপে উঠল। তারপর সবকিছু শান্ত। জল ধীরে ধীরে সরে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। মীরা একা দাঁড়িয়ে আছে। অর্ণব নেই। শুধু বাতাসে নরম নীল আলো ভাসছে। মীরা হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে নীরব জল গড়িয়ে পড়ছে। তুমি কথা দিয়েছিলে, সে ফিসফিস করল। বাইরে নদী শান্ত হয়ে গেছে। অনেক বছরের মধ্যে প্রথমবার। ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। কুমারী নদী আজ অদ্ভুতভাবে শান্ত।
যেন বহু বছরের ঝড় শেষে সে অবশেষে বিশ্রাম পেয়েছে। মীরা নদীর ধারে বসে আছে। রাতের সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। জমিদার বাড়ির ভাঙা দেয়াল এখন নিস্তব্ধ। নীল আলো নেই, অদ্ভুত কণ্ঠ নেই, শুধু নরম বাতাস আর গভীর শূন্যতা। গ্রামে ধীরে ধীরে মানুষ জেগে উঠছে। অনেক বছর পর আজ কেউ অদ্ভুত শব্দ শুনেনি, কেউ হারিয়ে যায়নি। বয়স্ক লোকেরা বলছে নদী যেন বদলে গেছে। কেউ জানে না কেন, শুধু মীরা জানে। দিন কেটে যায়, 1 সপ্তাহ, তারপর 1 মাস। মীরা প্রায় প্রতিদিন নদীর ধারে আসে, একই জায়গায় বসে থাকে। সে জানে অর্ণব আর ফিরে আসবে না, কারণ সে এখন নদীর অংশ, এক রক্ষক। একদিন সন্ধ্যায় আকাশে হালকা বৃষ্টি পড়ছে। নদীর জলে ছোট ছোট ঢেউ উঠছে। মীরা চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে খেয়াল করল জলের ওপর নরম নীল আলো জ্বলছে, ঠিক আগের মতো। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। অর্ণব, সে ধীরে বলল। দিকে এগিয়ে এল। জলের ওপর বাতাস ঘুরতে লাগল, আর তারপর জলের মাঝখানে এক মানুষের অবয়ব তৈরি হল, ধীরে ধীরে স্পষ্ট। অর্ণব। সে আগের মতোই, কিন্তু তার চোখে গভীর শান্তি, শরীর যেন আলো দিয়ে তৈরি। মীরা অবিশ্বাসে দাঁড়িয়ে রইল। তুমি ফিরে এসেছ? অর্ণব হালকা হাসল। পুরোপুরি নয়, তার কণ্ঠে নদীর মতো গভীরতা। আমি এখন নদীর সঙ্গে বাঁধা, যখন দরকার হবে তখনই আসতে পারব। মীরার চোখে জল এসে গেল। তাহলে তুমি হারাওনি? অর্ণব মাথা নাড়ল। কিছুই সত্যিকারের হারায় না। নদীর বাতাস নরম হয়ে উঠল। অর্ণব বলল, অভিশাপ শেষ হয়েছে। যারা বন্দী ছিল তারা মুক্ত। মীরা ধীরে বলল, আর তুমি? অর্ণব আকাশের দিকে তাকাল। আমি এখন রক্ষক। যতদিন নদী থাকবে আমিও থাকব। হঠাৎ বাতাসে ছোট ছোট আলোর বিন্দু ভেসে উঠল। মুক্ত আত্মাগুলো যেন শেষবারের মতো বিদায় জানাচ্ছে। মীরা বুঝল এটাই তাদের শেষ দেখা হতে পারে। সে কাঁপা গলায় বলল, আমরা কি আবার দেখা করব? অর্ণব কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, যখন কেউ নদীর ধারে একা বসে থাকবে আর মনে করবে সে একা নয়, তখন আমি থাকব। নীল আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। অর্ণবের অবয়বও ফিকে হয়ে গেল। শেষ মুহূর্তে সে বলল, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আর তারপর সে নদীর জলে মিশে গেল। বছর কেটে যায়। শালুকডাঙ্গা গ্রাম বদলে যায়। মানুষ এখন নদীকে ভয় পায় না, বরং সম্মান করে। লোকেরা বলে, কখনো কখনো রাতে নদীর ওপর নীল আলো দেখা যায়। কেউ বলে সেটা কেবল আলো, কেউ বলে নদীর রক্ষক। অনেক বছর পরে এক ছোট ছেলে নদীর ধারে বসেছিল। তার চোখে কৌতূহল। সে জলের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আছো? নদীর জল হালকা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য নীল আলো জ্বলে উঠল, আর বাতাসে ভেসে এল এক শান্ত কণ্ঠ, আমি এখানেই আছি।